এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ পূর্ব রেলের অন্যতম একটি জনপ্রিয় এবং ব্যস্ত রেল স্টেশন রামরাজাতলায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ আজকে এই রকম দিনে রামরাজাতলায় কেন? তার কারণ হচ্ছে, আজ আমরা বেরিয়েছি এই যে স্টেশন এবং তার সংলগ্ন এলাকার নাম রামরাজাতলা হলো কেন বা কিভাবে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে। সেই প্রশ্নের উত্তরের পিছনে লুকিয়ে রয়েছে একটা বিরাট ইতিহাস। সেই ইতিহাসকে চিনতে হলে, সেই ইতিহাস সম্পর্কে জানতে হলে আমাদের জানতে হবে এই অঞ্চলের বিখ্যাত রাম রাজার কথা, পরিচয় করতে হবে তার সাথে। রাজামশাই প্রতি বছর চৈত্র বৈশাখের রামনবমীতে এখানে আসেন, থাকেন শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত। সেই সময়কালটা এইখানে কার্যত চলে একটা বিরাট মেলা, যে মেলার অংশ এই এলাকার প্রতিটা মানুষ, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। সেই রাজামশাইয়ের সাথেই এখন আমরা আলাপ করতে যাব, কিন্তু সেটা তো আর স্টেশনে সম্ভব নয়। আমরা সরাসরি চলে যাব তার বাড়িতে। আসুন আমার সাথে যাওয়া যাক। মন্দিরেতেও প্রবেশ করা গেল, এবার সরাসরি আসি ইতিহাসের কথায়। একদম রাম মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশ করার পর যদি একদম যে জায়গায় রাম ঠাকুরের বিগ্রহ থাকে সেখান থেকে সোজা এসে ডান দিকে তাকানো যায়, ডান দিকে একটি ফলক রয়েছে। সেই ফলকে লেখা আনুমানিক 250 বৎসর পূর্বে প্রতিষ্ঠিত রামরাজা মন্দিরের প্রতিষ্ঠাতা অযোধ্যারাম চৌধুরী অন্যান্য প্রতিষ্ঠাতাবর্গের পূর্ণ স্মৃতিতে এই ফলক নির্মিত হইল। রামরাজা পরিষদ 1413। বিশেষ করে এই নামটার ওপরে যদি একটু আমরা নজর দিই, অযোধ্যারাম চৌধুরী, ইনি সেই অযোধ্যারাম চৌধুরী যার হাত ধরে রাজা রাম এসেছিলেন এই হাওড়ার রামরাজাতলার বুকে। আজ থেকে প্রায় 300 কিংবা আনুমানিক 350 বছর আগে বলা হয় স্বপ্নাদেশ পেয়ে এই অযোধ্যারাম চৌধুরী শুরু করেছিলেন রাজা রামের উপাসনা। অযোধ্যারাম চৌধুরী চলে আসেন রামরাজাতলায়। তখন এটা রামরাজাতলা নাম ছিল না, এটা নাম ছিল শখের বাজার। রামতলার পুজো থেকে কালশ্রুতি হয়ে এটা রাম জনপ্রিয়তা হয় এবং রাজা রামচন্দ্রের নামেতে রামরাজাতলা হয়। এটাই হচ্ছে মূল কথা। প্রথমে রাম পুজো কিন্তু এই আজকের তৎকালীন বা সাময়িক সময়ে যে রাম রাজা তলায় পুজো হয়, যেখানে রাম মন্দিরটি রয়েছে, সেখানে কিন্তু পুজো শুরু হয়নি। পুজো শুরু হয়েছিল চৌধুরী পাড়ায়। চৌধুরী পাড়ায় একটি পুকুরের পিছনে প্রথম পুজো শুরু করেন অযোধ্যারাম চৌধুরী, যেটা কার্যত তার বাড়ির খুব কাছেই। ইতিহাস খুঁজলে তার সাথে আরও অন্য ইতিহাস বেরিয়ে পড়ে, ঠিক যেরকম আমরা পেয়েছি আরও একটা অন্য ইতিহাস। আমার সামনে ঠিক রয়েছে একটা পুকুর, যার বর্তমান অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু উল্লেখযোগ্য বিষয় এই পুকুরের ইতিহাসে একটা অনেক বড় অবদান রয়েছে। কীরকম অবদান? এই পুকুরেই এক সময় নিয়মিত স্নান করতেন অযোধ্যারাম চৌধুরী, এবং হাওড়ার বুকে যে রামরাজাতলার আজকে এত জনপ্রিয়তা, সেই রাম ঠাকুরের পুজো শুরু হয়েছিল একদম প্রথমে দেখাচ্ছে যে ওই পুকুর পাড়ের ওই যে জায়গাটা, সেই পুকুর পাড়ের ওই জায়গাটায় প্রথম পুজো শুরু হয় এইখানেই। প্রথম যে পুজোটা শুরু হয় তখন এখানে 3 দিনের রাম পুজো হতো, কিন্তু তারপর যখন জনপ্রিয়তা বাড়ে তখন আস্তে আস্তে পুজোটা এখান থেকে উঠে চলে যায়, যেখানে এখন বর্তমানে পুজো হচ্ছে সেইখানে।
এই ইতিহাসের পাশাপাশি আরও একটি ইতিহাস উঠে আসে এই রাজা রামের উপাসনাকে কেন্দ্র করে। যা বলা হয় এই অঞ্চলে তৎকালীন সময়ে রাম পুজো ছাড়াও আর একটি পুজো ছিল যা খুবই বিখ্যাত ছিল। সেই পুজোটি হলো সরস্বতী পুজো, এবং যেটি আরও বলা হয় যে পূর্ববর্তী আরও 300 বছর ধরে মানুষ এই সরস্বতী পুজো উপভোগ করতেন। কিন্তু সেই সরস্বতী পুজো কোনো সাধারণ আর 5টা সরস্বতীর পুজোর মতো ছিল না। বলা হয় একসময় সরস্বতী পুজো এখানে 15 দিন ধরে মেলা বসত। স্বাভাবিকভাবেই যখন রাম পুজোর জনপ্রিয়তা বাড়ল, সেই জনপ্রিয়তা বাড়ার কারণে রাম উপাসক এবং সরস্বতীর উপাসকদের মধ্যে একটা মতবিরোধ তৈরি হলো বিস্তর মতানৈক্য। কিন্তু এইভাবে তো চলতে পারে না। সেই কারণেই রাম উপাসক এবং যারা সরস্বতীর উপাসক ছিলেন তারা একটা স্বাভাবিক ভাষায় বলা যায় বৈঠক করলেন। সেই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী, সেই রীতিনীতি অনুসরণ করেই আজও রাম পূজা হয়ে আসছে এই রাম মন্দিরে। সেই রীতিনীতির একটা বিশেষ যে রীতি যে ঠিক করা হয় সেখানে, তার একটি হলো আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। এখানে যে ভগবান রামের মূর্তি রয়েছে, আগামীকালই রামনবমী, একদম শেষ লগ্নের প্রস্তুতি চলছে। কিন্তু যে বিষয়টি আমি আপনাদের বিশেষভাবে উল্লেখ করব, এখানে দেখবেন যেখানে রাম ঠাকুরের মূর্তি রয়েছে তার ঠিক ওপরে অধিষ্ঠান করছেন দেবী সরস্বতী। একদম মাথার ওপরে অধিষ্ঠান করছেন দেবী সরস্বতী। একদম ঠিক এই সিদ্ধান্তই গ্রহণ করা হয়েছিল যে রাম পুজো হবে, কিন্তু দেবতা রাম বা রাজা রামের ওপরে অধিষ্ঠান করবেন দেবী সরস্বতী। এই নিয়মটি ছাড়াও আরও বেশ কিছু নিয়ম যা এই রাম পুজোকে কেন্দ্র করে পালিত হয়। মূল পুজো রাম নবমীতে শুরু হলেও তার যে উপাসনা বা তার যে পূজা পদ্ধতি, তার যে রীতিনীতি, তা কিন্তু শুরু হয় শ্রী পঞ্চমীর দিনে, অর্থাৎ সরস্বতী পুজোর দিনে। সরস্বতী পুজোর দিনে বিশেষ কিছু রীতিনীতি পালিত হয় এই রাম পূজাকে কেন্দ্র করে। সেই বিষয়টি কী বা সেই রীতিনীতিটা কী, সেটা জানতে হলে আপনাদের আমাদের সাথে যেতে হবে আর এক জায়গায়। চলুন সোজাসুজি চলে যাই সেখানে, বাকি ইতিহাসটা বলবো সেখান থেকেই। রাজা রামচন্দ্রের মন্দির থেকে এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি হেমাঙ্গিনী দাসীর বাড়িতে। কেন উপস্থিত হয়েছি সেটা জানানোর জন্য আমার পিছনে এই মুহূর্তে রয়েছে একটা বিরাট বাঁশঝাড়। হঠাৎ এই বাঁশঝাড়ে কেন আসা, আপনাদের যে বিষয়টা দেখাবো যদি লক্ষ্য করেন, আমি ক্যামেরাম্যানকে সরাসরি বলবো ক্যামেরাটা এইখানে দেখাতে। এইখানে একটি বাঁশ কাটা হয়েছে, তার পাশাপাশি এখানে যদি আরও চোখ দেন, এই বাঁশটির কথা আমি বলছি যে এই বাঁশটি কাটা হয়েছে। এর পাশাপাশি এখানে যদি আরও চোখ দেন, এখানে একাধিক বাঁশ আপনারা দেখতে পাবেন যা কাটা হয়েছে। যেটা জানা যাচ্ছে ইতিহাস ঘাটলে যে বাঁশ আজকে থেকে কাটা হচ্ছে না, বাঁশ কাটা হচ্ছে প্রায় 200-250 বছর ধরে। কারণ ঠিক যে কথাটা আমি আপনাদের জানিয়েছিলাম যে দেবী সরস্বতীর যারা উপাসক এবং যারা রাজা রামচন্দ্রের উপাসক, তাদের মধ্যে বিস্তর মতবিরোধের পর যে সিদ্ধান্তগুলি গ্রহণ করা হয় তার মধ্যে একটি সিদ্ধান্ত এটি, এই বাঁশঝাড় থেকে প্রত্যেক বছর শ্রী পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিন বাঁশ কাটা হয়। সেই বাঁশ নিয়ে যাওয়া হয় চৌধুরীপাড়ার শিব মন্দিরে। চৌধুরীপাড়ার শিব মন্দিরে পুজো হওয়ার পর তা সোজা চলে যায় রাজা রামচন্দ্রের কাছে। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন, ইনি হচ্ছেন হেমাঙ্গিনী দাসীর নাতনি, যার ছবি এই মুহূর্তে আমরা আপনাকে দেখাচ্ছি, এবং তার সাথে আমার সাথে রয়েছেন এই পরিবারের একজন সদস্য। আপনাকে প্রথমেই নমস্কার এবং সেফিল টাইমকে স্বাগত। তো দীর্ঘদিন ধরে একটা ইতিহাসের সঙ্গে আপনাদের পরিবার জড়িয়ে রয়েছে, তো আমাদেরকে যদি এই ইতিহাসটা একটু বলেন। ওই হেমাঙ্গিনী দাসী, ওনার একমাত্র পুত্র বলাইচন্দ্র দে এই সম্পত্তির সব মালিক ছিলেন। ওনার একমাত্র মেয়ে শিপ্রা দে, এই দেখি তো শিপ্রা দে ওনার হন। আমি বিয়ে করার পর
এখানে চলে আসি। আমার বাড়ি হচ্ছে কানাইলাল ভরসাইয়ে গেছে কিচেন কর্নার, ওখানে আমার নিজের বাড়ি। পরবর্তী প্রশ্ন যেটা আপনাকে করব যে এই রকম একটা ঐতিহ্য যে একটা ভগবানের জন্য আপনাদের এখান থেকে বাঁশ যাচ্ছে, সেটা গিয়ে পুজো হচ্ছে, কোথাও গিয়ে কি নিজের প্রতি একটা আধ্যাত্মিক মানে নিজের প্রতি ভালো লাগা রয়েছে বা নিজেদেরকে কোথাও গিয়ে গর্বিত মনে হয়? গর্বিত মনে হয়, যার জন্য আমরা এটাকেই এইভাবেই রেখে দিয়েছি। আর ওনার জন্যেই, রামচন্দ্রের জন্যই রাখা আছে। এটা নিয়ে যাওয়া হয় ওই সরস্বতী পুজোর দিন কাটা হয়, আর প্রাণ প্রতিষ্ঠা হয় শিবরাত্রি পুজোর দিন। তারপরে ওদের যে কাঠামো যেরকমভাবে তৈরি হয় সেরকমভাবে তৈরি হয়। সত্যি কথা বললে ইতিহাস এইভাবেই আমাদের অবাক করে, যেমন এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমরা সত্যিই অবাক হচ্ছি। এই বাঁশঝাড় যেন প্রায় 200 বছরের ইতিহাসের সাক্ষী দিচ্ছে। একাধিক বাঁশ এখানে আমরা দেখতে পাবো যা কাটা হয়েছে, এবং প্রত্যেক বছর সেই একটি একটি করে বাঁশ অস্তিত্ব বজায় রেখেছে রাম ঠাকুরের যে মূর্তি তার কাঠামোর মাঝখানে। এইবার বাঁশঝাড় থেকে আমরা সোজা চলে যাব চৌধুরীপাড়া শিব মন্দিরে। ষষ্ঠীতলার বাঁশঝাড় থেকে বাঁশ তো কাটা হলো, বাঁশ কাটার পর সেই বাঁশটিকে নিয়ে আসা হয় চৌধুরীপাড়ারই আরেকটি জায়গা, যেটা হচ্ছে এই মনসা মন্দিরটিতে। আমি সরাসরি ক্যামেরাম্যানকে একবার মনসা মন্দিরটি দেখাতে অনুরোধ করব। এই মনসা মন্দিরেতে বাঁশটিকে কেটে নিয়ে আসা হয় শ্রী পঞ্চমীর দিন সকালে, অর্থাৎ ঠিক যেদিন সরস্বতী পুজো হয় তার সকালে। সরস্বতী পুজোর দিনই শুরু হয়ে যায় রাম পূজার প্রস্তুতি। বাঁশটি কাটা হয়, কেটে নিয়ে আসা হয় এই মন্দিরে। এই মন্দিরেই বাঁশটি পুজো করা হয় শ্রী পঞ্চমীর নির্দিষ্ট দিনে, এবং শ্রী পঞ্চমীর দিনে বাঁশটি এখানে পুজো হওয়ার পর তা সরাসরি চলে যায় এই মনসা মন্দিরেরই পিছন দিকে থাকা একটি শিব মন্দির। সেই শিব মন্দিরে এবারে আপনাদের সরাসরি নিয়ে যাব। মনসা মন্দির থেকে সিধে একটুখানি সোজা এগিয়ে এসে একদম ডান দিকে, বা বলা ভুল হলো বাঁ দিকে, ঠিক বাঁক নিয়ে আর একটুখানি এগোলেই এইখানে পড়ছে সেই চৌধুরীপাড়া শিব মন্দির। এই শিব মন্দিরের ভেতরে সেই বাঁশটিকে পুজো করে নিয়ে আসা হয়, এবং যা বলা হয়েছে এবং যা মন্দিরের পূজারীদের এবং ইতিহাস সূত্রে ইতিহাস ঘেঁটে পাওয়া যাচ্ছে যে এই মন্দিরেতে শ্রী পঞ্চমীর দিন পুজো হয়ে যাওয়ার পর সকাল থেকে বাঁশটি থাকে সারাদিন, এবং থাকার পর সেই বাঁশটি বিকেলবেলা শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হয় শ্রী শ্রী রাজা রামচন্দ্রের মন্দিরে, এবং সেই বাঁশটি স্থান পায় কাঠামোর ঠিক মাঝখানে। কাঠামো ঠিক যেদিন রামনবমীতে পুজো শুরু হয়, রামনবমীতে পুজো শুরু হওয়ার পর ঠিক শ্রাবণ মাসের শেষ রোববার যখন বিসর্জনের পথে রাজা রাম অগ্রসর হন, তার সাথে বিসর্জন হয় ওই বাঁশটিরও। আমি সরাসরি দেখাবো আরও কিছু এই মন্দিরের বিশেষ জায়গা। প্রথম হচ্ছে এই বেলগাছটি। এই বেলগাছটির নিচেই যে বলা হয় যে বাঁশের যে কাঠামোর যে বাঁশটি কাটা হয় সেই বাঁশটি থাকে, এবং তার পাশাপাশি এই শিব মন্দিরটি, যা জানা যায় যে একদম অযোধ্যারাম চৌধুরীর সময় থেকেই এই শিব মন্দিরেতে এই বাঁশ পুজো হওয়ার রীতিটা বা যে চলটা রয়েছে সেই রীতি চলে আসছে, এবং যা দেখলেই বোঝা যাচ্ছে মন্দিরটিও বেশ কিছুদিনকার পুরনো। এতটা হলো রীতিনীতি, যা নিয়ম কানুন বা যা নিয়ম মেনে চলা হয় তার গল্প। এবার আবার সরাসরি ফিরে যাব রাজা রামচন্দ্রের মন্দিরে।
এইবার আপনাদের জানাবো মন্দিরের বিষয়ে। একসময় রাম ঠাকুরের এই গর্ভগৃহ ছাড়া এই সমস্ত যে এলাকাটা জুড়ে রাম ঠাকুরের মেলা বসে, যে মেলাটা চলে প্রায় 4 মাস ব্যাপী, মেলাটি অন্যতম ভারতবর্ষের বৃহত্তম মেলাও বটে। এই গর্ভগৃহ ছাড়া এই মন্দির চত্বরে কোনো রকম মন্দির ছিল না। সাধারণত ছাউনি দিয়ে ঢাকা থাকতো এবং এই দুধার যাবৎ বসত নানান পসরা। কিন্তু যে সময়কালে রাম ঠাকুর নিজের ঘরে থাকতেন না, স্থানীয়দের কিছু অভিযোগ ওঠে যে সেই সময়ের পর এই অঞ্চলটি কিছু অসামাজিক লোকের আখড়া হয়ে উঠত। সেইখান থেকেই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে না, রাম ঠাকুর থাকবেন না যে কদিন, সেই কদিনও এখানে কিন্তু পুজো হবে। তারপরেই সেই সিদ্ধান্ত গ্রহণের পর এখানে নির্মিত হয় নতুন রাম মন্দির এবং সমস্ত চত্বরটিকে দেখা যাচ্ছে সুন্দরভাবে মন্দিরের রূপে সাজিয়ে দেওয়া হয় এবং তার পাশাপাশি ঠিক যেদিকে ভগবান রাম রয়েছেন তার উল্টো দিকে গড়ে তোলা হয় একটি নতুন রাম মূর্তি। যে রাম মূর্তির উল্লেখযোগ্যভাবে এই মন্দিরের গোপ সদৃশ রাম ঠাকুরের সাথে কোনো যোগসূত্র নেই, কারণ এই রাম ঠাকুরকে আমরা সাধারণত দেখে থাকি উত্তর ভারতে। কেন এই মন্দিরে এই রাম ঠাকুর প্রতিষ্ঠা হলো সেই নিয়েও বিস্তর একটি বিরোধ রয়েছে বিতর্ক। তবে সেই বিষয়ে আমরা আসব অন্য কোনো একদিন। একদম সরাসরি আমি দেখাবো এইখানে যে কদিন রাম ঠাকুর থাকেন না, শ্রাবণ মাসের শেষ রোববার তিনি বিদায় নেওয়ার পর এই মন্দিরে এই রাম ঠাকুর থাকেন, তার পুজো হয় এবং তার পাশাপাশি যে কদিন রাম ঠাকুর থাকেন সেই সময়ও এনার পুজো হয়। একটা ইতিহাস, অনেকটা আবেগ, অনেকটা ভালোবাসা, যা বলা চলে 1-2 মানুষ নয়, এই অঞ্চলের প্রায় কয়েক হাজার কয়েক লাখ মানুষের মনের ভেতর অধিষ্ঠান করেন ভগবান রাম। সেই কারণেই রাম নবমীর দিনে কার্যত ভিড়ে ঠাসা থাকে এই মন্দির। বহু ভক্তরা আসেন দূর দূরান্ত থেকে রাম ঠাকুরকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। শেষে রাজা রামচন্দ্র জয়তু। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।